যাস না যাস না যাস না, ওরা তাহলে তোকেও দেখ দেখ, আমি তো ভালো মেয়ে, আমি ভালো মেয়ে, আমি তো যাইনি, আমি যাইনি, তুই যাস না, তাহলে 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 ওরা তোকেও মারবে, যাস না যাস না যাস না যাস না যাস না যাস না যাস। বৌদি না দুষ্টুমি করেছিল, তাই ওরা বৌদিকে মেরে ঝুলিয়ে দিয়েছে। চল 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 চল, আমরা পালিয়েছি, নাহলে ওরা আমাদেরকে মেরে দেবে, বৌদির মতো আমাদেরকে ঝুলিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, বৌদির মতো আমাদেরকে ঝুলিয়ে দেবে। চল আমরা চলে যাই, চল চল আমরা পালাই, চল চল আমরা পালাই, চল চল পালাই। What? Murder? চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা যাচ্ছে, জ্বলছে পুড়ছে জনতা যাচ্ছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। নমস্কার নমস্কার, ভালো থাক, সুখে থাক। আরে সব ভালোবাসা কি এখানেই শেষ করে দেবে নাকি বৌমা? না বাড়ির ভেতরে নিয়ে চলো ওনাদের। আসুন বেয়াই, এসো এসো বাবা, এসো বাবা, এসো দেখে আসো। কি ব্যাপার বেআই মশাই, হঠাৎ এরকম জরুরি তোলো? আমাদের মেয়ে কি কোনো? না 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 না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু নয়। বৌমা আমার বাড়ির লক্ষ্মী, আমার মেয়ের মতো। আমি বরং আজ আপনাদের ডেকেছি একটা অন্য কারণে। অন্য কারণ? এই এই ছেলে, তুই আমার বোনকে বিয়ে করতে এসেছিস? বল বল বল। এই বৌমা, বৌমা বিমলাকে নিয়ে তুমি ঘরের মধ্যে যাও। বিমলা এসো, বিমলা করব তো, চলো চলো এসো এসো। এই কমলা মা, চা কি হলো? দেখুন, আমার মেয়ের ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবই তো জানেন, না না, জন্ম থেকেই ও একটু অন্যরকম। না না, আপনি এভাবে বলবেন না প্লিজ। আরে বাবা, বিমলা তো আমার মেয়েরই মতো নাকি? তো বেআই মশাই, কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেয়ে সরাসরি বলাই ভালো। আমি আপনাদের আজকে এখানে ডেকেছি আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে আরও একটু শক্ত করতে। আপনি কি বলতে চাইছেন যদি একটু খোলাখুলি বলেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধে হয়। দেখুন বেআই মশাই, হ্যাঁ, প্রত্যেক বাবারই একটা কর্তব্য থাকে। অবশ্যই। চোখ বোঝার আগে তার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে যেন তাদের সংসারটা সাজিয়ে দিতে পারে, এটাই আমাদের একমাত্র ইচ্ছে, এটাই আমাদের শেষ ইচ্ছে। আর বিশেষ করে মেয়ের বাবা হিসেবে সেই কর্তব্যটা না বেড়ে দ্বিগুণ হয়ে যায়। ধন্যবাদ। তো আরে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তো আমার ইচ্ছে আমার ছোট মেয়ে কমলার সাথে আপনার ছেলে সুকান্তর বিয়ে দেওয়া। মানে ব্যাপারটা কি দেখুন, তারপরে আমাদের যতটুকু সম্পত্তি আছে সে তার থেকে বিমলার জন্য কিছুটা রেখে আমি বাকিটা দেবদূত এবং কমলার মধ্যে ভাগ করে দেব। না না, এই বিয়েতে আপনারা লাভবানই হবেন বেআই মশাই। হ্যাঁ,
আর সব থেকে বড় কথা, আমাদের আত্মীয়তার সম্পর্কটাও আরও মজবুত হবে। মেসমশাই বলছিলাম যে আমি বা কমলা আমরা তো একে অপরকে ঠিকভাবে বা ভালোভাবে বুঝিও না, চিনিও না। আর তাছাড়া আমার বোনের তো সবেমাত্র 3 মাস বিয়ে হলো, এর মধ্যে আপনি আমার বিয়ের কথা কেন মানে? না 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 বাবা, ওই খরচাপাতির কথাটা তুমি ভেবোই না, ওটা তোমার বাবার সঙ্গে আমি কথা বলে নেব। আরে বাবা, আমি যা নিয়েছিলাম সেটা তো দেবই, তার চাইতে বেশি দেব। তুমি বরং এক কাজ করো, তুমি ততক্ষণ আমার মেয়েটাকে একটু চিনে না। হ্যাঁ, যা মা যা, তুই এক কাজ কর, তুই সুকান্তকে নিয়ে আমাদের ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আয়। হ্যাঁ, আমরা ততক্ষণ দুই বেয়াই মিলে আমাদের কাজের কথাটা সেরে ফেলি। আর সুকান্ত, আমাদের ছাদ থেকে কিন্তু গোটা শহরটাকে দেখতে পাওয়া যায়, দেখবে তোমার খুব ভালো লাগবে। যা মা যা 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 নিয়ে যা। দেখুন, আপনার সাথে আগে বা এখন কথা বলে একটা জিনিস তো বুঝতে পারলাম যে আপনি খুব ভালো একটা মনের মানুষ। তাই সত্যি কথা বলতে গেলে আপনি বা আপনার বাবা চাইলেও আমি আপনাকে কিন্তু বিয়েটা করতে পারবো না। সরি। কেন? না মানে আমার মধ্যে কি কোনো কমতি আছে? না না, আমি কিন্তু সে কথা বলতে চাইনি। আসলে ব্যাপারটা হলো যে বুঝলেন বেআই মশাই, আসলে আমার ছেলের সাথে আমার এক বন্ধু কাম বিজনেস পার্টনার পার্থ, ওর মেয়ে উর্মিলার সঙ্গে আমার ছেলের দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে। আর তাছাড়া আমরা দুই পরিবারই এই সম্পর্কটাকে মেনে নিয়েছি। তাই ইচ্ছা থাকলেও আপনার এই প্রস্তাবটা আমাকে বাধ্য হয়ে ফেরাতেই হচ্ছে, কোনো উপায় নেই। আর নেহাত সর্বর বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল, তাই পার্থকে বলে আমি সুকান্তর বিয়েটা 1 বছর পিছিয়ে দিলাম। আসলে বুঝতেই তো পারছেন, মেয়ের বিয়ে বলে কথা। পার্থ মানে পার্থ ভৌমিক? হ্যাঁ, আপনি চেনেন? আরে সর্বর বিয়েতে ওরা তো কেউ আসতে পারেনি। চিনি। আমার ছেলের বিয়েতে উনি যদি আপনার বাড়িতে আসতেন, হয়তো আপনার মেয়ের বিয়েটা হতো না। মানে? আপনার মেয়েকে দেখার আগে পার্থবাবুর মেয়ের খোঁজ আমাকে দিয়েছিল আমার এক চেনা ঘটক। আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে ওনাকে ফোনও করেছিলাম, কিন্তু উনি এমনভাবে অসম্মান করে ফোনটা কাটলেন যে তারপরে আমি আর কখনো ওনার সঙ্গে যোগাযোগ করিনি। যদি কোনো দিন আমার সঙ্গে যোগাযোগ হয়, মুখোমুখি হয়, তো সেই দিন আমি বুঝিয়ে দেব দেবীপ্রসাদ দত্তকে চিনিস। আর একটা কথা আপনাকে সাপ সাপ বলে দিই বেআই মশাই, আপনি যদি ওই লোকটা যে আমাকে এত অসম্মান করেছিল তার মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দেন, তাহলে সেই বিয়েতে আপনার বাড়িতে যেতে অন্তত আমাকে বলবেন না। আর আমার বাড়ির বৌমাকেও আমি সেই বিয়েতে যাবার অনুমতি দেব না। আসুন। বাবা, তোমার পছন্দের নাড়ু। কোথায় গেল ওরা? দাদা, আমার এখানে থাকতে এক মুহূর্ত ইচ্ছে করে না। তোর বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়ির সবাই কেমন যেন পাল্টে গেছে জানিস। কেউ আর আমার সাথে ভালো করে কথাও বলে না। তুই বাবাকে বলে আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ। আমি নতুন বৌদির সাথেই থাকবো, আমাকে নিয়ে যা। বাবার ভাই তোমাকে ডাকছে, চলো। আমার ফোনটা দাও। বাবা বলেছে তোমার ফোনটা বাবাকে দিতে, ওখানেই চলো, সবার সামনে দেবো, চলো। না বৌমা, ফোনটা করো তোমার বাবাকে। কি রে, শুনতে পাচ্ছিস না বাবা কি বলছে? ফোনটা করো বাবাকে, আর বলবে
এক সপ্তাহের মধ্যে 1 কোটি টাকা লাগবে আমাদের ব্যবসার জন্য। ও বাবা, তুমি তো এতক্ষণ ফোন করে তোমার দাদাকে আমাদের নামে বদনাম করছিলে, এখন কি হলো? মুখে কুলো বেড়েছে নাকি? দেখো বৌমা, এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না, তাড়াতাড়ি ফোনটা করো। চিরে কানে কথা যাচ্ছে না? হ্যাঁ, 1 মাস হলো দাদার বিয়ে হয়েছে, এতগুলো টাকা এখন বাবা একসাথে দিতে পারবে না। তোমার বাবা যদি টাকা না দিতে পারেন তাহলে টাকাটা তুমি জোগাড় করবে, দরকার হলে বেশ্যাবৃত্তি করে টাকাটা জোগাড় করবে তুমি। একটা কথা কান খুলে শুনে রাখো, টাকা জোগাড় না হলে এই বাড়িতে থাকা কিন্তু তোমার জন্য খুব কষ্টকর হবে বৌমা। দিদি আজ থেকে ওর হাতে যেন ফোন না থাকে। আর শোন খানকি মাগি, যদি এই টাকা জোগাড় করতে না পারিস তোকে আমার বড় বড় ক্লায়েন্টদের হাতে তুলে দেব, তাদের সাথে শুয়ে রাত কাটাবি আর টাকা জোগাড় করবি, দেখবি তোর কি অবস্থা করে। বৌদি, তুমি জলটা একটু খেয়ে নাও না, না খেলে তো শরীর খারাপ করবে। তুমি দেখো ঠাকুর ওই শয়তানগুলোকে ঠিক শাস্তি দেবে, তুমি কেঁদো না। আমার একটা কাজ করে দিবি ঝুমা? হ্যাঁ বলো না। আমি একটা চিঠি লিখে দেবো, একটু পোস্ট করে দিয়ে আসতে পারবি? হ্যাঁ নিশ্চয়ই পারবো। দেখিস কেউ যেন জানতে না পারে। শ্রী চরণেশু বাবা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার হাতে সময় খুব কম, তাই খুব অল্প কথায় লিখছি। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যাও। আমার শ্বশুরবাড়ির সবাই আমার উপর খুব অত্যাচার শুরু করেছে, এরকম চলতে থাকলে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। এবার তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও তাহলে আমি গলায় শাড়ি জড়িয়ে ফ্যানে ঝুলে যাব, তবু আমি এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারবো না। প্রণাম নিও, ভালো থেকো। ইতি, তোমার সর্ব। ডাক্তারবাবু এক্ষুনি কল করেছিলেন আমাকে। আচ্ছা, হ্যাঁ, উনি বললেন ওনার বাড়িতে দেবী প্রসাদ বাবু ওনার ছেলে গিয়েছিলেন একটা ডেথ সার্টিফিকেট লেখানোর জন্য। ডেথ সার্টিফিকেট? হ্যাঁ, ওনার বাড়িতে এক কর্মচারী মারা গেছেন, তার জন্য একটা ডেথ সার্টিফিকেট লিখতে হবে। আচ্ছা, যথারীতি উনি তো বলে দিয়েছেন যে বডি না দেখে তো উনি ডেথ সার্টিফিকেট লিখবেন না, স্বাভাবিক। হ্যাঁ, তাই জন্য উনি ওনার বাড়িতে যান, গিয়ে বডি দেখেন। যেটা দেখেন বডিটা পুরো ফুল দিয়ে মোড়ানো ছিল, তারপরে বডির কয়েক জায়গায় ইনজুরি পাওয়া গেছে, তো সেইগুলো আবার মেকআপ করে ঢাকার চেষ্টা করা হয়েছে। তারপরে উনি মাথার কাছে একটা ব্লাড ক্লট দেখেন। এবার ওই ব্লাড ক্লট দেখে উনি দেবী প্রসাদ বাবুকে বলেন যে এই বডিটা তো পোস্টমর্টম। তারপরে দেবী প্রসাদ বাবু টাকার ব্যাগ এগিয়ে দিয়ে বলেন ওনার বৌমা সুসাইড করেছে, এটা যদি বাজারে ছড়িয়ে পড়ে তাহলে ওনার ব্যবসায় বিশাল বড় ফেস লস হবে, তাই যেন উনি ডেথ সার্টিফিকেটটা লিখে দেন। উনি তো কিছুতেই ডেথ সার্টিফিকেট লিখে দেননি। ডাক্তারবাবু এটাও বলেছেন ওনার সন্দেহ এটা সুসাইড নয়, এটা মার্ডার। একদম তাই। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন। স্যার। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন, আমরা জানি ভিতরে আপনারা লোকজন আছেন। ফায়ার ব্রিগেডকে খবর দিন দরজাটা ভাঙার জন্য। ইয়েস স্যার। হ্যালো, অন্ধকারে ওইভাবে কে দাঁড়িয়ে আছে ওখানে? রাস্তার ল্যাম্প পোস্টে তো লাইট জ্বলছে, ঘরের ভেতর অন্ধকার কেন? স্যার, ওদিক থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। চলো ওদিকে। স্যার, ইনফরমেশনটা সঠিক ছিল স্যার। ফরেনসিক ডিপার্টমেন্টে এক্ষুনি খবর দাও। আপনি আপনার বাবা আর ভাই মিলে দত্ত পরিবারের সর্বজয়া দত্তকে খুন করলেন। প্রথমে একটা ভারী কিছু দিয়ে আঘাত করলেন, যখন দেখলেন বেঁচে আছে
তখন গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিলেন, কি তাই তো? না না স্যার, এটা সত্যি নয়। তাহলে কোনটা সত্যি? ওপরের ঘরে সর্বজয়াকে লুকিয়ে রেখেছিলিস কেন? ভয়ে। ধরা পড়ে যাওয়ার ভয়ে? তোর বাবা আর ভাই তোকে ফেলে ধরা পড়ে যাওয়ার ভয়ে পালিয়েছে, তাই তো? না স্যার, আসলে বৌদি যেদিন মারা যায় সেদিন দাদা আর ভাই আসাম গিয়েছিল, আর ওরা এখনো পর্যন্ত ফেরেনি। তার মানে খুনটা তুই করেছিস? না 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 না, আমি কোনো খুন করিনি, বিশ্বাস করুন, আমি কোনো খুন করিনি। ওই বৌদির শাড়ি নিয়ে ফ্যানের সাথে ঝুলে সুসাইড করেছে। একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল সেদিন কি কি ঘটেছিল। বলছি ওই বৌদি যেদিন সুসাইড করলো সেদিন বাবার ভাই আসামের জন্য ট্রেন ধরে, আর তারপর আমি সকালবেলা স্নান সেরে ঠাকুরের থালা নিয়ে ঠাকুর বাড়ির দিকে যাচ্ছিলাম। ছোটদি, ও ছোটদি, তাড়াতাড়ি চলো না, বৌদি দরজা খুলছে না। দেখ, মনে হয় ঘুমিয়ে পড়েছে। অবশ্য হ্যাঁ, ভাই সকালে বেরোলো, মনে হয় ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে। তুই এত চিন্তা করিস না, তুই বরং একটা কাজ কর, বুঝলি? তুই এই বাকি যে ঘরগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নে। আমি সব ঘর পরিষ্কার করে ফেলেছি, শুধু ওই একটা ঘরই বাকি। 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি, বৌদি কিছুতেই দরজা খুলছে না। আমি তোমাকে আর কিন্তু বড়বাবুকে আগেই বলেছি আজকে আমি দেশের বাড়ি যাব। এতদিন পর 2 দিন ছুটি পেলাম, এখনো যদি না বেরোই আমার সেই পৌঁছতে না বেলা হয়ে যাবে। তাই বলছি তুমি তাড়াতাড়ি চলো। এটাই হচ্ছে আসল কথা। ওই যেমনি ছুটি পেয়েছিস অমনি সারা কাজ সব ফেলে তোর এখন ছুটির বাহানা। ঠিক আছে, চল দেখি, চলো। সর্ব ও বৌদি, ঘুম ভাঙলো তোমার? এত করে ডাকলো তো কুম্ভকর্ণেরও ঘুম ভেঙে যায়। ঝুমা, চুপ কর না। সর্বজয়া। আর তারপর অনেক ডাকাডাকির পর যখন সর্ব দরজা খুলছিল না, তখন আমি আর ঝুমা মিলে জোর করে দরজাটা ভাঙলাম। তারপর দেখি বৌদি ফ্যানের সাথে ঝুলছে, সুসাইড করেছে। আমি আর ঝুমা মিলে তাড়াতাড়ি করে ওই বৌদির বডিটা নামালাম নিচে। তারপর ভয়ে বাবাকে ফোন। তারপর বাবা কাউকে কিছু জানাতে বারণ করলো, কারণ সবাই যদি এটা জানতে পারে যে দত্তবাড়ির বৌমা সুসাইড করেছে তাহলে আমাদের পরিবারে মান সম্মান থাকবে না। তাই আমিও বাবার কথা মতো কাউকে কিছু আর জানাই। তারপর ঝুমাকে কিছু টাকা দিয়েও দেশের বাড়িতে পাঠিয়ে দিই। আর তারপর বাবা বলল যে একজন ডাক্তার আসবেন, তিনি ডেথ সার্টিফিকেটটা দিলে তবেই সর্বর বডি শ্মশানে নিয়ে যাওয়া হবে, আর তারপর ওদের বাড়ির লোককে খবর দেওয়া হবে। কিন্তু ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট দিতে রাজি হলেন না, আর তাই বাবার কথা মতো বাবা বলেছিল যে বডিটা কোথাও একটা লুকিয়ে। তুই একাই লক্ষ্মী মেয়ের মতন বাবার সব কথা শুনে তুই ওই একাই বডিটাকে ফুল দিয়ে সাজিয়ে ওপরের ঘরে লুকিয়ে রাখলি? না না, আমি একা না, আমার সাথে আমাদের বাড়ির দারোয়ান রামপালও ছিল। আমি তাকে ডেকে বাবার সাথে ফোনে কথা বলা করাই। ওরা ফিরলে সবার আগে বলে দিস থানায় এসে যেন দেখা করে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? সর্বজয়ার মৃত্যুর পেছনে কার হাত ছিল? কি ঘটেছিল সেদিন সর্বজয়ার সঙ্গে? মেয়ের চিঠি পাওয়ার পরেও দীনানাথ কোনো অ্যাকশন নিলেন না কেন, যাতে অন্তত মেয়েটার প্রাণটা বেঁচে যেতে পারে? তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কি আদৌ খুন নাকি আত্মহত্যা? কি রহস্য লুকিয়ে আছে সর্বজয়ার মৃত্যুর পেছনে? পুলিশ কি এর আদৌ রহস্য ভেদ করতে পারবে? এইরকম অজস্র প্রশ্ন তৈরি হচ্ছে আমাদের চোখের সামনে, আমাদের মাথার মধ্যে। যমুনা, তুমি যা বলছো, সর্বজয়ার মৃত্যুর পর ঝুমাকে দেখা যায়নি। চলো দত্তবাড়ি যাব।
দেবীপ্রসাদ বাবুরা ফিরেছেন? না স্যার। ওনাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি? হ্যাঁ, কবে ফিরবেন ওনারা? পাহাড়ে ধস নেমেছে, তাই বাবা বললো যে ওই 2-1 দিন লাগবে আসতে। এই এই তোরা তোরা ঝুমার বৌদিকে খুঁজতে এসেছিস? স্যার, কিছু মনে করেন না। হ্যাঁ, আসলে বুঝতেই তো পারছেন আমার দিদি একটু অসুস্থ। দিদি চল। না না, আমি যাব না, আমি যাব না। তুই আগে বল, ঝুমা কোথায়, বৌদি কোথায়? বলবো, ঘরে চল। ওরা তো ওদেরকে ধরতে এসেছে। ওরা দুষ্টুমি করেছিল না, আমাকে বলতে দে। ঠিক আছে, তুই চল। বল, ওনাকে বলতে দিন। আচ্ছা, হ্যাঁ, আপনি বলুন আপনার বৌদি আর ঝুমা কি দুষ্টুমি করেছিল? ঝুমাকে আমি বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি আমার কথা। ওরা দুষ্টুমি করেছিল, তাই ওরা ওকে বকে। কারা ওকে বকেছে? স্যার বলতে যে দেখতেই তো পাচ্ছেন ও তো অসুস্থ। হ্যাঁ, ওর কি বলছে না বলছে ওর কথা তো কোনো মাথা মুন্ডু নেই, তাই না? আর দেখতেই তো পাচ্ছেন, আর এখন যদি এই অবস্থায় উত্তেজনার বসে কোনো সমস্যা হয় স্যার কে সামলাবে বলুন? বাড়িতে কেউ নেই, দেখতেই তো পাচ্ছেন। স্যার, আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে আমার দিদিকে ছেড়ে দিন স্যার। সেটা অসুস্থ, একটু বুঝুন। ঠিক আছে, নিয়ে যান ওনাকে। আপনার বাবার সঙ্গে কথা হলে বলবেন আমায় যেন অবশ্যই থানায় ফোন করেন। ইটস ভেরি আর্জেন্ট। ঠিক আছে স্যার। আমরা কিন্তু আবার আসবো। আমাকে কিছু বলতে দিলি? বলবো তো, চল। আমাকে কিছু বলতে দিলি না? চল। এই চিঠিতে তো স্পষ্ট লেখা আছে যে আপনার মেয়ে আপনাকে নিয়ে যেতে বলেছিল আপনাকে, আর আপনি যদি নিয়ে না যান তাহলে আপনার মেয়ে গলায় দড়ি দেবে, সুইসাইড করবে। আর আপনি তো জানতেন যে ওর শ্বশুরবাড়ির সঙ্গে ওর সম্পর্ক ভালো না। এত কিছু জানার পরেও আপনি আপনার মেয়েকে নিয়ে গেলেন না কেন? আপনি পুলিশের কাছে মানে আমাদের কাছে কমপ্লেনটা জানালেন না কেন? দেখুন স্যার, সব পরিবারেই তো ঝগড়া মনোমালিন্য হয়েই থাকে, সময়ের সাথে সাথে সবই ঠিক হয়েও যায়। আর সেই দিন চিঠি পাওয়ার সাথে সাথে আমি দেবীপ্রসাদ বাবুকে ফোন করি। হ্যালো, কে বেআই মশাই? হ্যাঁ বেআই মশাই বলুন। আমি এখনই একটু মেয়ের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু এখন তো কথা বলতে দেওয়া যাবে না। না, বাবুর সঙ্গে বৌমা একটু সিনেমা দেখতে গেছে। আচ্ছা, ঠিক আছে, মেয়ে ফিরলেই ওকে বলবেন আমাকে একটু ফোন করতে। আসলে কি জানেন তো, অনেক দিন মেয়েটার সঙ্গে কোনো কথা হয়নি। ঠিক আছে। ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, সেই জন্যই তো মেয়ে জামাই দুজনে মিলে সিনেমা দেখতে গেছে, কিন্তু 1 কোটি টাকা চেয়েছিল আপনার কাছ থেকে? হ্যাঁ স্যার। আপনি দিয়েছিলেন? না স্যার, আসলে তখন আমার কাছে এত টাকা ছিল না স্যার, তবে আমি 10 লক্ষ টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছিল। আপনার কি মনে হয় সেই জন্য কি সর্বজয়াকে খুন করেছিল ওনার বাড়ির লোকেরা? আচ্ছা, ঝুমার সঙ্গে আপনার কথা হতো? আগে না ম্যাডাম, ওই সর্বজয়ার চিঠি পড়ে জানতে পেরেছিলাম যে ও ওই ঝুমার হাত দিয়েই চিঠিগুলো পোস্ট করাতো, আর ওই বাড়িতে ঝুমার সঙ্গে ওর একটু বন্ধুত্ব তৈরি হয়েছিল আর কি। কিন্তু সর্বর সাথে ঝুমার মৃত্যুর কারণটা কি ঠিক বুঝতে পারলাম না স্যার। যেদিনকে আপনার মেয়ে মারা গেল সেদিন থেকেই ঝুমা মিসিং। ঝুমার মিসিংয়ের সাথে আপনার মেয়েরও মৃত্যুর কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। ঝুমাকে পাওয়া গেলেই আসল সত্যিটা বেরিয়ে আসে। পুলিশ সার্চ শুরু করে ঝুমার, কিন্তু কোনো ক্লু পায় না। তারপরে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ একদিন ঝুমার ডেড বডিটা রেল লাইনের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে স্পটে একটা মোটা রক্তমাখা লোহার বালাও খুঁজে পায় পুলিশ, এবং পুলিশ প্রাথমিকভাবে অনুমান করে যে এই লোহার বালাটা দিয়েই ঝুমার মাথায় আঘাত করা হয়েছিল। ফরেনসিক রিপোর্ট হাতে এলে সেই অনুমান বাস্তবে রূপান্তরিত হয়। অনেক খোঁজ নেওয়ার পর পুলিশ জানতে পারে যে ওই লোহার বালাটা হলো দত্তবাড়ির দারোয়ান রামলাল। এবার জিজ্ঞাসাবাদের জন্য দেশের বাড়ি থেকে রামলালকে তুলে নিয়ে আসা হয়। বলতে এবার খুলে, ঝুমা আর সর্বজয়াকে কেন মারলি?
বল। আমি সত্যি বলছি স্যার, বৌদিমণিকে আমি মারিনি স্যার বৌদিমণিকে। ঝুমাকে মারার জন্য বড়বাবু আমার টাকা দিয়েছে। তোর বাবু তো সেদিনকে সকালবেলায় গাড়ি নিয়ে আসাম গিয়েছিল, ওকে মারার সুপারিটা কখন দিল? না মানে স্যার, ভালো করে বলতে চাস নাকি আমাদের মতন করে বলিয়ে নেব? বলছি ম্যাডাম, বলছি বাবুরা তো কেউ আসাম যায়নি, সবাই বাড়িতেই ছিল। বাবু আমায় ডেকেছেন গো? ও হ্যাঁ, শোন, তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। দরজাটা একটু বন্ধ করে দিয়ে আয়। হ্যাঁ বাবু আমার হাতে একটা টাকার বান্ডিল দিয়ে বলল ঝুমাকে খুন করতে হবে। প্রথমে আমি বাবুর কথা মানতে চাইনি, কিন্তু তারপর যখন দেখলো আমি কাজটা করতে রাজি হচ্ছি না, তখন আমাকে আরও টাকার লোভ দেখালো। লোভে পড়ে টাকাগুলো নিলাম আমি। তারপর সেখান থেকে সোজা গেলাম ঝুমার ঘরে। দেখলাম ঝুমা তাড়াহুড়ো করে ব্যাগের মধ্যে জামা কাপড় গোটাচ্ছে বাড়ি যাওয়ার জন্য, তাই আমাকে খেয়াল করেনি স্যার। তারপর আমি আমার হাতের বালাটা খুলে সজোরে একটা বাড়ি মারলাম ঝুমার মধ্যে, সঙ্গে সঙ্গে মাটি দিয়ে পড়ে গেল। তারপর আরও কয়েকবার বেশ করে মাথা মারলাম ওই বালাটা দিয়েই, যাতে কোনোভাবেই বাঁচতে না পারে। তারপর ম্যাডাম সময় বুঝে ঠিক সন্ধ্যেবেলা পদ্মপুকুর রেল লাইনের ধারে ওর বডিটা ফেলে দিয়ে এলাম। কিন্তু ওখান থেকে ফেরার সময় পকেট থেকে আমার বালাটা পড়ে গেছিলো। তারপর ওখান থেকে সোজা বাস ধরে আমি দেশের বাড়ি চলে এসেছিলাম। তারপর একদিন হঠাৎ আমাকে বড়বাবু ফোন করলো, আমাকে বলল কিছু টাকা নিয়ে রাসবিহারীর একটা হোটেলে দিয়ে যেতে। আমিও না বাবুর কথা মতোই কাজটা, এর বেশি আর কিচ্ছু আমি জানি না ম্যাডাম, সত্যি বলছি স্যার, এর বেশি আর আমি কিচ্ছু জানি না। তোর বাবুরা এখন কোথায় আছে? জানি না, সত্যি বলছি স্যার, আমি জানি না, কিচ্ছু জানি না। অনেক ইনভেস্টিগেশনের পর কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে পুলিশের হাতে ধরা পড়ে দেবীপ্রসাদ আর তার ছেলে দেবদূত। এতদিন পর্যন্ত তারা নাম পাল্টে কলকাতার বিভিন্ন হোটেলে গা ঢাকা দিয়ে ঘুরছিল, কিন্তু ওরা ধরা পড়লেও সর্বজয়ের মৃত্যুর আসল রহস্য কিন্তু পুলিশের তখনও অজানা ছিল। তাই বাবা এবং ছেলেকে সঙ্গে নিয়ে টানা 48 ঘন্টার ইন্টারোগেশন শুরু করলো পুলিশ। দেবপ্রসাদ বাবু, কি ঘটনাটা ঘটেছে আপনি সত্যি করে বলুন। আপনার মেয়ে কিন্তু আমাদের হেফাজতে রয়েছে, কোনো কিছু লুকোনোর চেষ্টা করবেন না। আপনি যদি কিছু লুকোন, আমরা আপনার মেয়ে কমলার কাছ থেকে বের করে নেব। মুখে না বলে যদি সত্যি সেই কাজটা করতে পারতেন, তাহলে অনেক দিন আগেই আমাদের ধরতে পারতেন। যাই হোক, আমি আগে আমার উকিলের সঙ্গে কথা বলতে চাই। চালিয়ে যান, চালিয়ে যান। বাবা, মারতে না, থামাবেন না যতক্ষণ না বলে। স্যার প্লিজ বাবাকে ছেড়ে দিন স্যার। স্যার প্লিজ প্লিজ, আমি আপনার সাথে সব রকম কোঅপারেট করবো, সব কথা বলবো। প্লিজ স্যার, প্লিজ প্লিজ প্লিজ। তুই আর তোর বাবা মিলে ওই ছোট্ট মেয়েটাকে মেরেছিলি কেন? স্যার আমি সব সত্যি কথা বলবো, কিন্তু বাবাকে ছেড়ে দিন স্যার। যমুনা, ওনাকে নিয়ে যাও, সুস্থ করে আবার নিয়ে আসো, দেখছি তারপর। চলুন নাও, এবার শুরু করো তো। আমার বিয়ের পর আমার বাবাও চেয়েছিল আমার ছোটদেরও বিয়ে দিতে আমার শালা সুকান্তর সাথে, কিন্তু পরে জানতে পারলাম সুকান্তদা অন্য একটা মেয়েকে ভালোবাসে। সর্বর সাথে বিয়ে হওয়ার আগে সেই মেয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল। একদিন জানতে পারি সেই মেয়েটি প্রেগনেন্ট। আমার বাবাকে জানাতে আমি বাধ্য হই। আমার বাবা সেই মেয়েটির বাবার কাছে আমার সম্বন্ধ নিয়েও গিয়েছিল, কিন্তু তারা আমার বাবাকে অপমান করে বের করে দেয়। তারপর 2-3 দিনের মধ্যে আমার বাবা সর্বর সাথে পাকা কথা বলে আমাদের বিয়ে ঠিক করে। আমার বাবা বারণ করেছিল সুকান্তদার সাথে যেন ওই মেয়ের বিয়ে না হয়, কিন্তু আমার শ্বশুরমশাই সেটাও শুনলেন না। তারপর থেকে সর্বকে আমাদের বাড়িতে কেউ আসি ভালো চোখে দেখতো না। বাপের বাড়ি যাওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, আর আমি ওর ফোনটা কেড়ে নিয়ে আমার বাবাকে দিয়ে দিই।
কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতো না যদি না বাবা চাইতো। এটা তো হলো সূচনা, মূল ঘটনাটা বল। মেয়েটাকে মারলি কি করে? না, এভাবে হবে না। চলুন তো কাট টু কাট বাবাকে নিয়ে আসা যাক। না, আমি বলছি স্যার। তাড়াতাড়ি বল, বেশি সময় নেই আমাদের হাতে। পার্ক স্ট্রিটে আমাদের একটা পারিবারিক দোকান এবং একটা ফ্যাক্টরি আছে। সেদিন পুলিশের রেড পড়ল ওখানে। আমাদের অনেকগুলো টাকার গাঁজা আর চরস ধরা পড়ল। মানে চা ফ্যাক্টরির মধ্যে চলতো অবাধে গাঁজা পাচার? হ্যাঁ স্যার, তবে আমরা ট্রান্সপোর্ট করতাম। আমাদের পেটি পেটি চা শিপে করে বিদেশে যেত। 4-5 কোটি টাকার গাঁজা এবং চরস ডিলাররা আমাদেরকে দিত ট্রান্সপোর্ট করার জন্য। তার বিনিময়ে মোটা একটা টাকা দিত। কিন্তু সেদিন শিপমেন্টের আগে পুলিশ আমাদের 3 কোটি টাকা লস করিয়ে দিল। কিন্তু ডিলার তো সে কথা মানবে না স্যার, তারা তো টাকা পে করে দিয়েছে। হয় আমায় টাকা ফেরত দিতে হবে, নয় যেখান থেকে খুশি আমায় মাল জোগাড় করে এনে দিতে হবে। তার ওপর আবার এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের ওপর মহলে একটা মোটা অঙ্কের টাকাও দিতে হতো। এতগুলো টাকা এই মুহূর্তে আমার কাছে ছিল না স্যার। তাই আমার বাবা সর্বকে বলেছিল ওর বাবার থেকে কিছু টাকা জোগাড় করতে। 1 কোটি টাকা? কিছু? বর্ধমানের 3টে রাইস মিলের মালিক যদি চাইতো ওই টাকাটাও দিয়ে দিতে পারত, কিন্তু মেয়ের জন্য সেই টাকা দিতে চায়নি। কিন্তু যার বাবা নিজের মেয়েকেই ভালোবাসে না, সেই মেয়ের মরে যাওয়াই উচিত ছিল। সর্বর বাবা তো সেই টাকাটা দিতে পারলো না। তাই আমি আর আমার বাবা ঠিক করলাম সর্বকে সেই ডিলারের হাতেই তুলে দেব। ওইদিকে সেই ডিলারেরও আমাদের সর্বকে বেশ পছন্দই হয়েছিল, কিন্তু সর্ব তাতে রাজি হলো না। তাই বাধ্য হয়ে একদিন আমি আর আমার ছর্দি ওকে সেই ডিলারের সাথে এক ঘরে বন্ধ করে দিলাম। এবং তারপর মাঝে মধ্যেই সেই ডিলার আমাদের বাড়িতে আসতে থাকলো এবং নিজের শরীরের খিদে সর্বর সাথে মেটাতো। শালা শালা পিটাস! চুপ করে থাকলে আরো পড়বে। সেদিনে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সর্ব স্নান করে পুজো দিতে যাচ্ছিল। ঘড়িতে তখন সকাল 7টা। হঠাৎ বাবা সর্ব রাস্তা আটকালো, বলল থালাটা ঠাকুর ঘরে রেখে এসে যেন তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। আমাদের সেই ডিলার 8টার ফ্লাইটে এখানে আসবে। অলরেডিও বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে। সর্ব বাবার কথায় রাজি হয় না। বাবা সর্ব থালাটাতে এক থাপ্পড় মারে। থালা থেকে প্রসাদগুলো মাটিতে লুটিয়ে পড়ে। সর্ব থালাটা উঁচিয়ে আমার বাবার দিকে এগিয়ে আসে এবং ও চিৎকার করে বলতে থাকলো পুলিশকে বলে দেবে যে আমরা গাঁজা আর চরসের ডিলিং করি। বাবা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও কোনো কথা শোনে না। উল্টে বাবাকেই মারতে চায় তার ওই হাতের থালাটা দিয়ে। ঠিক সেই সময় আমি একটা লাঠি নিয়ে এসে ওর মাথায় সজোরে আঘাত করি। ও মাটিতে লুটিয়ে পড়ে। ততক্ষণে বর্দি আর ছর্দি দুজনেই বেরিয়ে এসেছে। বর্দি খুব উত্তেজিত হয়ে গিয়েছিল সেটা দেখে। ছর্দি বর্দিকে বোঝায় সর্ব দুষ্টুমি করে বাবাকে মারতে গিয়েছিল, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। পুলিশ এসে এক্ষুনি ওকে ধরে নিয়ে যাবে, আর বর্দি যদি দুষ্টুমি করে তাহলে ওকেও ধরে নেবে। তারপর বর্দি একটু শান্ত হলো এবং ছর্দি নিয়ে ভেতরে চলে গেল। এবং তারপর আমি আর বাবা মিলে সর্বজয়ের বডিটি ওপরের ঘরে নিয়ে গেলাম। তারপরও গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিলাম আমি আর আমার বাবা। বউকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিস, এবার তোরাও চল ফাঁসির দড়িতে ঝুলবি। সর্বজয়াকে হত্যা এবং নির্যাতনের অপরাধে
দেবীপ্রসাদ এবং দেবদূতের ফাঁসির সাজা হয়, কমলার হয় যাবজ্জীবন, ঝুমাকে মারার অপরাধে 20 বছরের জেল হয় রামলালের, জাস্টিস পায় সর্বজয়া। কিন্তু সুপ্রিয় দর্শক, সব শেষে আমি একটা কথাই বলবো, আজকে সর্বজয়ের সঙ্গে যেটা ঘটে গেল সেটা কালকে ঘটে যেতে পারে আপনার সঙ্গে। তাই ভাবুন, ভাবতে থাকুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে, তার জন্যে আপনাদের সতর্ক থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের #ক্রাইম।